দর্শক, বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আরও জানানোর জন্য আজ স্টুডিওতে আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি উপস্থিত হয়েছেন এবং আমাদের সাথে অনলাইনেও আসলে অতিথিরা উপস্থিত হবেন। পরিচয় করে দিয়ে চলুন আমাদের আজকের অতিথির সাথে। স্টুডিওতে আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ দায়েমউদ্দিন, সিনিয়র কনসালটেন্ট, ডেল্টা হাসপাতাল লিমিটেড। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে আমাদের স্টুডিওতে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে অনলাইনে আরও যুক্ত হচ্ছেন ডক্টর মোহাম্মদ মহসিন হাওলাদার, ক্যান্সার বিশেষজ্ঞ, রেডিওথেরাপি বিভাগ, শেরে বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল। এবং আরও আমাদের সাথে যোগ দিচ্ছেন প্রফেসর ডক্টর সাজ্জাদ মোহাম্মদ ইউসুফ, বিভাগীয় প্রধান, ক্লিনিক্যাল অনকোলজি এবং রেডিওথেরাপি বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। আমাদের সাথে যুক্ত অতিথি যারা আছেন আপনাদের সবাইকে, ডক্টর মোহাম্মদ মহসিন হাওলাদার এবং প্রফেসর ডক্টর সাজ্জাদ মোহাম্মদ ইউসুফ, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ এবং জি, একেবারে শুরুতে আমি আপনার কাছে আসতে চাই, যেহেতু মানে আপনাকে পেয়েছি আমরা আসলে কাছে। এবারের আসলে আমরা যে থিম দেখছি সচেতনতা এবং থিম হচ্ছে ইউনাইটেড বাই ইউনিক। আপনার কাছে একেবারে শুরুতে জানতে চাই, এই যে আমরা বিশ্ব ক্যান্সার দিবস পালন করছি, এই থিমটির গুরুত্ব কি, তাৎপর্য কি? অ্যাকচুয়ালি ইউনাইটেড বাই ইউনিক এটা এবছর থেকে 2025 থেকে 2027 পর্যন্ত 3 বছর মেয়াদী একটি বিশ্ব ক্যান্সার দিবস পালনের একটা থিম। এর অর্থ হলো যে অনন্য সরলভাবে একত্রিতকরণ, অর্থাৎ আমরা আমাদের সারা বিশ্বে বিভিন্ন বৈচিত্র্যের ও অনন্য বৈশিষ্ট্যের লোক আছে। এছাড়া রয়েছে বিভিন্ন বর্ণের, ধর্মের এবং মতের লোক। এছাড়া রয়েছে নানা পেশার লোক। আমরা সবাই মিলে একত্রিত হয়ে সম্মিলিতভাবে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়িয়ে দেব, সবার মাঝে সচেতনতা পৌঁছে দেব, তার ক্যান্সার রোগ শনাক্তকরণে আমরা সাহায্য করব এবং ক্যান্সার রোগের চিকিৎসার ব্যাপারে সবাই এগিয়ে আসব। এটাই হলো এর অর্থ। এছাড়া আরও অর্থ রয়েছে যে এর মূল প্রতিপাদ্য হলো যে আমরা সবাই মিলে সম্মিলিতভাবে ক্যান্সার প্রতিরোধের জন্য ব্যক্তি, গোষ্ঠী বা সমাজের এবং সারা বিশ্বের সবাইকে আমরা এগিয়ে আনতে সাহায্য করব। তো ক্যান্সার প্রতিপাদ্য এই যে আমরা 3 বছর মেয়াদী আবার ইউনাইটেড বাই ইউনিক, এই শব্দটি কোত্থেকে আসলো? অ্যাকচুয়ালি 2000 সালে নিউ মিলেনিয়ামের শুরুতে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত বিশ্ব অ্যান্টি ক্যান্সার সম্মেলনের প্রথম সিদ্ধান্ত নেওয়া হয় যে বিশ্বব্যাপী একটা ক্যান্সার দিবস পালন করা হবে। এর প্রেক্ষিতে 2008 সালে ইউআইসিসি অর্থাৎ ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্মিলিতভাবে এই ক্যান্সার দিবস পালনের উদ্যোগ নেয় এবং সেখান থেকে প্রতি 3 বছর পর পর একটি বিভিন্ন থিমের মাধ্যমে বা প্রতিপাদ্যের মাধ্যমে সারা বিশ্বব্যাপী ক্যান্সার দিবস পালনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এবং তার প্রেক্ষিতে এবছরের থিম হলো ইউনাইটেড বাই ইউনিক। যখন আমরা ক্যান্সার নিয়ে সবাইকে সচেতন করতে চাই এবং গুরুত্ব দিতে চাই এই বিষয়টির উপরে, বাংলাদেশে যখন এই কাজটি করছি, প্রধান চ্যালেঞ্জ আপনারা কি পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের মতো উন্নয়নশীল দেশে যেটা প্রধান সমস্যা সেটি হলো লেট ডায়াগনোসিস, অর্থাৎ প্রাথমিকভাবে আমাদের রোগ নির্ণয়, বিশেষ করে ক্যান্সার রোগ নির্ণয় সম্ভব হয় না বিভিন্ন কারণে। কেননা ক্যান্সার রোগী ডাক্তারের কাছে অনেক সময় অনেক পরে আসে, আবার ডায়াগনোসিস করার জন্য বিভিন্ন প্রক্রিয়া করতে যেয়ে অনেক সময় লাগে। এর ফলে হয় কি, আর্লি ডায়াগনোসিস বা প্রাথমিকভাবে ডায়াগনোসিস হয় না। আরও কারণ রয়েছে প্রাথমিকভাবে কেন হয় না, যে কতগুলো রোগ রয়েছে, যেমন ব্রেস্ট ক্যান্সার, জরায়ু মুখ ক্যান্সার, কোলন ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার। এই ক্যান্সারগুলো কিন্তু আমরা স্ক্রিনিং করতে পারি। স্ক্রিনিং যদি করা সম্ভব হয় তাহলে অল্পতেই প্রাথমিক পর্যায়ে ডায়াগনোসিস সম্ভব হয় এবং এতে কিন্তু চিকিৎসা সুবিধা এবং রোগীর 100% কিওরও সম্ভব হয়। কিন্তু দেখা যায় যে স্ক্রিনিং প্রোগ্রাম হয়তোবা রাজধানীতে হচ্ছে আমাদের, কিন্তু খুব স্বল্প পরিসরে। এছাড়া বিভিন্ন জেলা, উপজেলা, বিভাগে কিন্তু এই স্ক্রিনিং প্রোগ্রামের একটা প্রোগ্রাম রয়েছে, কিন্তু প্রোগ্রামটা সঠিকভাবে সঠিক সময় হয় না বা দেরিতে হয় এবং খুব কম লোকই আসছে। তো সচেতনতা যদি বৃদ্ধি করা যায় তাহলে কিন্তু স্ক্রিনিং প্রোগ্রামগুলো হতে পারে এবং আর্লি ডায়াগনোসিস হতে পারে। এটা একটা বিরাট চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ হলো আমাদের দেশে যে ক্যান্সার চিকিৎসার জন্য কেন্দ্র রয়েছে অপ্রতুল। একটু আগে নিউজে যেটা দেখলাম যে বাংলাদেশের জাতীয় ক্যান্সার হাসপাতাল এবং ইনস্টিটিউট যেটা, সেখানে কিন্তু সব ধরনের চিকিৎসা এই একটা ইনস্টিটিউটের মাধ্যমে দেওয়া সম্ভব না। এই ধরনের আরও ইনস্টিটিউট বাংলাদেশের অনেক জায়গাতে প্রয়োজন। এছাড়া সরকারি পর্যায়ে যে বিভিন্ন মেশিনপত্র বা ক্যান্সার চিকিৎসার জন্য ওষুধপত্র, এটা কিন্তু সরবরাহ করা
ঠিক হচ্ছে না, কম পরিমাণে হচ্ছে। আমাদের আরো এখানে মনোযোগ অনেক দিতে হবে। মনোযোগ দিতে হবে। এছাড়া আমাদের বিভিন্ন জেলা, উপজেলা বা বিভাগীয় পর্যায়ে আমাদের দক্ষ বিশেষজ্ঞ, ক্যান্সার বিশেষজ্ঞ এবং ক্যান্সার চিকিৎসার সাথে যারা জড়িত তাদের দক্ষ জনবল আমাদের প্রয়োজন, সেটার আমাদের অভাব রয়েছে। আরও কি অভাব রয়েছে? আমাদের গবেষণার অভাব রয়েছে। সর্বোপরি যেটা অভাব রয়েছে সেটা হলো যে কুসংস্কার। আমরা এখনো কুসংস্কারে বিশেষ করি, কুসংস্কার, সুপারস্টিশন, এইটা থেকে আমাদের দূরে থাকতে হবে। অর্থাৎ সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ক্যান্সার রোগ আর্লি ডায়াগনোসিস হলে ক্যান্সার রোগ চিকিৎসায় রোগ সেরে যায়, রোগ ভালো হয় এবং রোগী সাধারণ মানুষের মতো সমাজে বসবাস করতে পারে। জি, অধ্যাপক ডক্টর মোহাম্মদ আইমুদ্দিন, আবারও ফিরবো আপনার কাছে। আমরা একটু ঢাকার বাইরের চিত্র দেখতে চাই। ডক্টর মোহাম্মদ মহসিন হাওলাদার, আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু আপনি বরিশালে আছেন, কর্মরত আছেন ক্যান্সার বিশেষজ্ঞ হিসাবে, প্রথম প্রশ্ন হচ্ছে বরিশাল অঞ্চলে কোন ক্যান্সারের প্রাদুর্ভাব বেশি, এবং তার সাথে সাথে জানতে চাই, আমরা যতটুকু জানি যে বরিশালে রেডিওথেরাপি মেশিনের সুযোগ নেই সেই অর্থে, সেক্ষেত্রে কিভাবে আপনারা রোগীদেরকে চিকিৎসা দেন বা কিভাবে আমরা নিশ্চিত করতে পারছি? ধন্যবাদ আপনাকে। আমাদের আপনি প্রথমে যেটা জানতে চাচ্ছিলেন যে বরিশালের রোগী, আসলে ক্যান্সারের রোগীর যে চিত্র বাংলাদেশে, সেটা সারা দেশে মোটামুটি একই ধরনের। যে আমাদের এখানে সবচেয়ে বেশি ক্যান্সার হয় হেড নেক ক্যান্সার, অর্থাৎ মুখমণ্ডল, ঠোঁট, গহ্বর, কণ্ঠনালী, এই রিজিয়নে। কারণ আমাদের এখানে মানুষ তামাকের ব্যবহার খুব বেশি, সেটা ধূমপান হোক অথবা জর্দা, খৈনি, গুল, এগুলো হোক। তো আমরা এখানে ওই ক্যান্সারের রোগী সবচেয়ে বেশি পাচ্ছি। প্রায় 27% পেশেন্ট হলো হেড নেক ক্যান্সার পেশেন্ট। এছাড়া জরায়ু ক্যান্সার, মহিলাদের স্তন ক্যান্সার, খাদ্যনালী ক্যান্সার, ফুসফুস ক্যান্সার, এসব রোগী আমাদের কাছে আছে। তো একটা বিশেষ বৈশিষ্ট্য হলো বরিশাল অঞ্চলে, কোস্টাল বেল্টে, এখানে স্টোমাক ক্যান্সার অর্থাৎ পাকস্থলী ক্যান্সারের রোগী বেশি। বাংলাদেশে যত পাকস্থলী ক্যান্সারের রোগী আছে তার মধ্যে সবচেয়ে বেশি পেশেন্ট আক্রান্ত হয় পটুয়াখালী জেলার। তো যদি স্পেসিফিক কিছু বলা হয় তাহলে বলা যায় যে সারা দেশের তুলনায় পাকস্থলী ক্যান্সারের সংখ্যাটা বরিশাল বিভাগে পার্সেন্টেজ বেশি। আর অন্য যে কথাটা বলছিলেন রেডিওথেরাপি, আসলে আমরা জানি ক্যান্সার চিকিৎসার তিনটা অংশ: অপারেশন, কেমোথেরাপি এবং রেডিওথেরাপি। তো অপারেশন তো অ্যাভেলেবেল আছে আমাদের এখানে, সার্জারি ডাক্তাররা অপারেশন করেন। কেমোথেরাপি আমরা দিতে পারছি, কিন্তু রেডিওথেরাপি আমাদের এখানে মেশিন, একটা টেলিকোবাল্ট মেশিন, সেটা 2005 সালে স্থাপন করা হয়েছিল। 2006 সালে ওটা কার্যক্রম চালু হয়, সেটা 2015 সাল পর্যন্ত চালু ছিল, কিন্তু এরপরে এই মেশিনটা অকেজো হয়ে যায়। তো এরকম সারা দেশে আরো অনেকগুলো মেশিন অকেজো হয়ে যায়, কিন্তু কয়েকটি মেডিকেল কলেজে, 5টি মেডিকেল কলেজে 5টি নতুন মেশিন আনা হয়, সেগুলো রিপ্লেস করা হয়। কিন্তু আমাদের ময়মনসিংহ এবং রংপুরে সেই মেশিন 15 সালের পর থেকে আর রিপ্লেস করা হয়নি, ফলে আমরা রোগীদের রেডিওথেরাপি দিতে পারছি না। আমাদের রোগীরা এদিক থেকে অনেক কষ্টের শিকার হন। রেডিওথেরাপি দিতে তো দীর্ঘ সময় লাগে, সেসব রোগীদের আমাদের ঢাকায় রেফার করতে হয়। ঢাকায় রেফার করতে হচ্ছে। তবে আসলে বরিশালে যদি রেডিওথেরাপির মেশিনটি পাওয়া যেত তাহলে আসলে রোগীরা আরো সহজে চিকিৎসাটি পেতে পারতো। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা পরবর্তীতে সময় থাকলে আবারও ফিরবো আপনার কাছে। এবার আমরা একটু চট্টগ্রামের পরিস্থিতি জানতে চাই। প্রফেসর ডক্টর সাজ্জাদ মোহাম্মদ ইউসুফ, আপনার কাছে একটু আসতে চাই, চট্টগ্রামের বর্তমান চিত্র কেমন, প্রতিবন্ধকতা কি কি মনে হয়, এবং একই সাথে একটু জানতে চাই, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তারা মনে করেন দেশের বাইরে গিয়ে ক্যান্সারের চিকিৎসা করাতে হবে। সেক্ষেত্রে কি আসলে দেশের বাইরে তারা ফিনান্সিয়াল দিকটা দেখেন, নাকি উন্নত চিকিৎসার জন্য তারা বাইরে যান, এবং আসলে আমাদের দেশে সবগুলো চিকিৎসা অ্যাভেলেবল আছে কিনা, এ ব্যাপারে একটু বিস্তারিত আপনার কাছে জানতে চাই। চিটাঙে আসলে এখন দিনে দিনে ক্যান্সার রোগীর সংখ্যা বাড়ছে। এটা অনেক কারণে হতে পারে। একটা হলো যে এনভায়রনমেন্টাল পলিউশন, সিভিল এরিয়াতে শিপ টেকিং আছে, তারপর রিচ ডায়েট, খাওয়ার পদ্ধতি, এখানে একটু ঝালটা বেশি। আর আরেকটা ব্যাপার হতে পারে আর ডায়াগনস্টিক ওয়ার্কআপ। আমাদের এখন কিন্তু হাসপাতাল এবং প্রাইভেট হাসপাতাল সবগুলোতেই ডায়াগনস্টিকটা বেশ আর্লি হচ্ছে, ওয়ার্কআপ টুলটা বেশি। যদিও কিছু আমাদের এখনো পুরো বাংলাদেশে মলিকুলার ল্যাবটা খুব দরকার, মলিকুলার ল্যাবটা নাই, যেটা আমি পরে অ্যাড করব কেন বাইরে যাচ্ছে রোগীরা। আর আরেকটা ব্যাপার হলো যে এখানে ক্যান্সার রোগী যেটা কুসংস্কার, অনেকে দেরিতে যান, ক্যান্সার হচ্ছে এটা ভয় পান। এই জিনিসগুলো আমাদের একটা মানে ক্যান্সারের বর্তমান চিত্র বাড়লেও
যেটা হচ্ছে যে আমরা কিছু ধর মিডিয়ার কিছু কাভারেজ, আমাদের কাভারেজ কিছু অ্যাওয়ারনেস কমেন্ট, ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট কিন্তু আমরা এখন আগে লেট স্টেজে পেতাম, এখন আর্লি পাচ্ছি। তো এটাও একটা কারণ যে আমরা ক্যান্সার রোগীর সংখ্যা বাড়ছে, ডায়াগনোসিসও হচ্ছে এবং রোগীদের সচেতনতাও বাড়ছে। কিন্তু একটা গ্রুপকে কিছুতে মানানো যাচ্ছে না, তারা বেশ দেরিতে আসছে পানি পড়া এগুলা খেয়ে, তারপরে হোমিওপ্যাথি বিভিন্ন হার্বাল মেডিসিন। আর আমাদের এখানে যেটা যেটা মহসিন বললেন, আমাদের যেটা কম্প্রিহেনসিভ ক্যান্সার সেন্টার, এটা তো আসলে 8টা বিভাগীয় শহরে এই আইডিয়া দিয়ে আরম্ভ হয়েছিল, বিল্ডিং গুলো দৃশ্যমান, কিন্তু মেশিন এখনো আনা হয়নি। আমাদের প্রত্যেকটা জায়গাতে একটা লাইনিক মেশিন তো ইমিডিয়েট দরকার, যেহেতু 2টা লাইনিকের কথা আছে। আর আপাতত ম্যান পাওয়ার যেটা আছে শর্টেজ, এটা আস্তে আস্তে কভার করতে হবে, কারণ স্কিল ম্যান পাওয়ার তৈরি করতে হবে, শুধু শুধু ম্যান পাওয়ার বাড়িয়ে লাভ নেই, ম্যান পাওয়ার বাড়াতে হবে। আর এখানে আমাদের যে ক্যান্সার সিবেল্ট এরিয়াগুলোতে, সিবেল্ট এরিয়াতে আমাদের বেশ কিছু জায়গায় আমরা দেখছি আগে তাদের খাদ্যাভ্যাসের জন্য কার্সিনোম ইসোফেগাস এবং কোলোরেক্টাল ক্যান্সার এগুলো হচ্ছিল, কিন্তু এদিন লাং ক্যান্সারও বেড়ে গেছে। আর মহিলাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার আলটিমেটলি একদম 1 নম্বরে অবস্থান করছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে সচেতনতার অভাব। এখানে সচেতনতা, চিটাঙ্গে জানেন যে একটু কনজারভেটিভ এরিয়া, এখানে ওরা বিভিন্ন নিজেদের এক্সপ্লোর করতে ভয় পায়। আর চিকিৎসা মানে একটা লাজুকতা থাকেই। আর যেটা সীমাবদ্ধতার মধ্যে যেটা বলছেন সেটা হলো যে চিকিৎসা ব্যবস্থা যেটা আবার বলছি, কম্প্রিহেনসিভ ক্যান্সার, অ্যাফোর্ডেবিলিটি, অ্যাক্সেসিবিলিটি দুটোই আছে। অনেকের সবকিছু খরচ করার পরে হয়তো অ্যাক্সেস করতে পারে না। এটার জন্য হয়তো ইউনাইটেড বা ইউনিক হয়েছে, প্রত্যেকের ক্যান্সার জার্নি আলাদা, এক্সপিরিয়েন্স আলাদা, সমাজের দায়বদ্ধতা আলাদা। সেখান থেকে আমরা সবাই যদি একসাথে হতে পারি তাদের ইউনিক জার্নিতে, ইউনাইটেড হতে পারি এই কারণে। আর গবেষণা আছে, প্রচুর পরিমাণে গবেষণা দরকার। এটা তো আসলে ক্যান্সারের যে আর্লি ডিটেকশন, অ্যাওয়ারনেস, স্ক্রিনিং, এটার সাথে গবেষণাটা না হলে এই 4 ফেব্রুয়ারি 2000 যদি প্যারিসে এটা আরম্ভ না হতো, তাহলে হয়তো আমরা এত দূর আগাতে পারতাম না। তো এই জন্য আমাদের উচিত যে রিসার্চে যাওয়া, রিসার্চ আরো বাড়ানো। যেখানে আমরা প্রিসিশন অনকোলজি, মলিকুলার অনকোলজির জন্য বসে রয়েছি, সে ট্রিটমেন্ট দিতে পারছে না শুধুমাত্র এই গ্যাপ গবেষণার ল্যাকিংস এর জন্য। আমাদের স্যাররা যতদূর টেনেছেন আর আমরা চেষ্টা করছি, আর যদি নীতি নির্ধারকরা আরো কিছু সচেতন হয় তারা আসবে। লাস্টে আপনার একটা কথা বললেন, যেটা বললেন যে বাইরে যাচ্ছে, বাইরে যাওয়ার ব্যাপারটা আসলে এটা অনেক কিছু দিয়ে বলা যায়। এটা যেমন ধরেন যে আবার একই কথাই আমাদের একই ব্যাপার, যেটা হচ্ছে কম্প্রিহেনসিভ ক্যান্সার, যে একটা আমব্রেলার নিচে সবাই ক্যান্সার পেশেন্ট আসলো, এসে ওখানে তারা ডায়াগনোসিস করলো, মেডিকেল বোর্ড হলো, মলিকুলার ল্যাব হলো, ল্যাবে হিস্টোপ্যাথোলজি হলো, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি হলো, একটা প্রফেসর ডক্টর সাজ্জাদ, আমরা যদি আসলে সেই সচেতনতা বৃদ্ধি করতে পারি এবং যে আমব্রেলার কথা আপনি বলছেন, আমরা যদি সেই ধরনের কেয়ার দিতে পারি, তাহলে আমাদের রোগীরা আসলে দেশে থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ মহসিন হাওলাদার এবং প্রফেসর ডক্টর সাজ্জাদ মোহাম্মদ ইউসুফ, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ বরিশাল এবং চট্টগ্রামের চিত্র তুলে ধরার জন্য এবং আমাদের সচেতনতার বৃদ্ধির জন্য বা আমাদের কী ধরনের কর্ম পরিকল্পনা থাকা উচিত সে ব্যাপারে জানানোর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনার কাছে একটু আসতে চাই আবারও, অধ্যাপক ডক্টর দায়ামউদ্দিন, আমরা বারবার কিন্তু সচেতনতা বৃদ্ধির কথাই বলছি, খুব সংক্ষেপে যদি আমাদেরকে বলতেন সার্বিকভাবে কি করণীয়? অ্যাকচুয়ালি সচেতনতা বৃদ্ধি একটা কিন্তু বড় টার্ম। এই সচেতনতা বৃদ্ধি কি সবার মধ্যেই করতে হবে, আপামর জনসাধারণের মধ্যে করতে হবে, সারা দেশ সারা বিশ্বে করতে হবে। এই সচেতনতাটা কি? যেমন আমি উদাহরণস্বরূপ বলি, ধরেন মুখ গহ্বরে ক্যান্সার। এই ক্যান্সারটি কেন হয়? যারা সিগারেট স্মোকিং করে, ধূমপান করে, তামাক জাতীয় দ্রব্য ব্যবহার করে, তারপর তামাকের সাথে চুন, সুপারি ব্যবহার করে, তার সাথে মদ্যপান করে, বা তাদের কিন্তু এই মানে মুখ গহ্বরে ক্যান্সার হয়। একটু নিচে দেখেন ল্যারেঞ্জিয়াল ক্যান্সার বা ষড়যন্ত্রের ক্যান্সার। যারা সিগারেট স্মোকিং করে বা সিগারেটের সাথে মদ্যপান করে তাদের এটা বেশি হয়। এছাড়া ফুসফুস ক্যান্সার বলেন, তারপরে লিভার ক্যান্সার, প্যানক্রিয়াস ক্যান্সার, কিডনি ক্যান্সার, ইউরিনারি ব্লাডার ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, ইভেন জরায়ু ক্যান্সার কিন্তু সিগারেট স্মোকিংয়ের ভূমিকা সবচেয়ে বেশি। সুতরাং সিগারেট স্মোকিং যদি আমরা বাদ দিতে পারি তাহলে এইসব ক্যান্সার থেকে আমরা কিন্তু মুক্ত পেতে পারি। এই যে সচেতনতা, এই সচেতনতা মানুষের মধ্যে পৌঁছাতে হবে। এছাড়া আরও কি, যেমন স্ক্রিনিং প্রোগ্রাম করলে প্রথমেই ডায়াগনোসিস হতে পারে এবং তাড়াতাড়ি রোগ নির্ণয় করে, প্রাথমিক পর্যায়ে নির্ণয় করে আমরা কিন্তু 100% কিওর করতে পারি এবং
মানুষকে সমাজে সুষ্ঠুভাবে বসবাসের সুযোগ করে দিতে পারি। যত দ্রুত এটা আসলে হ্যাঁ, diagnosis এটা কিভাবে হবে। সম্ভব, এই প্রচারটা সম্ভব আজকের অনুষ্ঠানেও একটি এর উদাহরণ। অর্থাৎ আমাদের ইলেকট্রনিক্স অ্যান্ড প্রিন্ট মিডিয়া সবচেয়ে বড় ভূমিকা নিতে পারে, যার মধ্যে রয়েছে রেডিও, টেলিভিশন এবং বিভিন্ন চ্যানেল। এছাড়া আর কি রয়েছে আজকাল সামাজিক যে মাধ্যমগুলো, ফেসবুক, ইউটিউব। এছাড়া আমাদের সাংস্কৃতিক সামাজিক সংগঠন, ইভেন আমি বলতে চাই স্কুল কলেজের শিক্ষক এবং মসজিদের ইমামের দ্বারাও কিন্তু আমরা বক্তব্য রেখে মানুষের মধ্যে এই ক্যান্সার এই কারণে হয় সেই কারণগুলো আমাদের রেখে আমরা সচেতনতা মানে দেখানো। বাড়াতে পারি। যেমন জরায়ুর ক্যান্সার বলি, জরায়ুর ক্যান্সার যাদের আর্লি ম্যারেজ হয়, অল্প বয়সে বিয়ে হয়, অল্প বয়সে বাচ্চা হয়, অনেক বাচ্চা হয়, আনহাইজেনিক কন্ডিশন রাখে, তারা অনেক দিন ধরে যারা সিগারেট স্মোকিং করে অথবা জি। তারা ওরাল পিল খায়, তাদের হতে পারে। সুতরাং এই কথাগুলো আমাদেরকে আমাদের বিভিন্ন মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পৌঁছাতে হবে, যাতে আমরা সচেতনতা গ্রো করে ক্যান্সার রোগ থেকে আমরা মুক্ত থাকতে পারি। জি, অধ্যাপক ধন্যবাদ ডক্টর আপনাকে। মোহাম্মদ দায়মুদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ এতগুলো বিষয় নিয়ে আমাদের দর্শকদেরকে জানানোর জন্য।